কুয়াশাকে ফাঁদে ফেলে সমস্ত আসল কাগজপত্রগুলি খুঁজে বের করে বানিয়ে এবার বিক্রমকে পুলিশের হাতে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৌলি যে বিক্রম বাবুকে ফোন করে সমস্তটা জানিয়ে দিতে থাকে, তাও সেই কথাগুলি শুনে পেলে গ্র্যান্ড মমি তখনই মৌলির হাত ধরে টেনে নিয়ে আসে আর বলতে লাগলো, দিদি ভাই তুমি এই কাজটা কি করে করতে পারলে? মৌলি তখন বলতে লাগলো, শুনো গ্র্যান্ড মমি, তুমি এখন কি বাণীর পক্ষ হয়ে কথা বলবে? আমি যা করেছি বেশ করেছি। গ্র্যান্ড মমি তখন বলতে লাগলো, আমি কারো পক্ষ হয়ে কথা বলছি না, আমি শুধু এইটুকু বলতে চাই ওরা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচানোর চেষ্টা করছে। আমরা সবাই এত বড় একটা বিপদের মধ্যে ফেসে গেছি, আর বিক্রম আমাদের সবার সাথে যে অন্যায়টা করছে তার থেকে বাঁচানোর জন্যই কিন্তু বাণী আর অনিরুদ্র মিলে এই কাজটা করছে। আর তুমি কি করছো? তুমি লুকিয়ে লুকিয়ে সবটা ওকে জানিয়ে দিচ্ছ, কেন এটা করছো? এটার পিছনে তো নিশ্চয় কোনো কারণ আছে। মৌলি তখন বলতে লাগলো, আমি কোনো কথাই তোমাকে বলতে পারবো না বলতে। তখনই গ্র্যান্ড মমি বলতে লাগলো, শুনো দিদিভাই, তুমি এটা ভুলে যেও না, তোমার ভাগ্য কিন্তু আমি লিখেছিলাম। আজকে তুমি এই জায়গাতে আসার পিছনে কিন্তু ও আমারই হাত। আর এখন তুমি আমাকে মিথ্যে কথা বলছো। এই নয়নতারা দেবীর সাথে তুমি চ্যালেঞ্জ নিও না, আমি কিন্তু বলে দিচ্ছি এর ফল ভালো হবে না। মৌলি তখন বলতে লাগলো, আমি বলতে পারবো না, বলতে পারবো না, আমি তোমার আর আমার ভালোর কথা ভেবে কিন্তু এই কাজটা করেছি। তখনই নয়নতারা দেবী বলতে লাগলো, আমি স্পষ্ট বুঝতে পারছি এর পিছনে কোনো না কোনো চক্রান্ত আছে, আর সেই চক্রান্তটা কি সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এদিকে মৌলি মুখের উপরে গ্র্যান্ড মমিকে কিছু বলতে পারবে না বলে সেখান থেকে চলে যায়। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, না না, আমাকে খুঁজে বের করতে হবে, আমাকে বিক্রমের সাথে কথা বলতে হবে। মৌলি কি এমন ডিল করেছে যেটা আমাকেও বলতে পারছে না। অন্যদিকে দেখা যায় শেষ মুহূর্তে বিক্রমের সাথে বাড়ি ফিরে আসে শিবনাথ বাবু, আর তখনই অসুস্থ হয়ে পড়ে। তখন ও অসুস্থ হয়ে পড়লো। অনিরুদ্র তখন বলতে লাগলো, কি হয়েছে দাদু, আপনার আপনার শরীরটা কি বেশি খারাপ লাগছে? এদিকে তখনই মৌলি বলে উঠে, এ সব হয়েছে বাণীর জন্য সবটা হয়েছে। কি দরকার ছিল বিক্রম বাবুর সত্যটা মানার? আজকে না হলে তো এমনটা হতো না। বাণী তখন কোনো কথাই বলে না। এইদিকে বিক্রমবাবু তখন বলতে লাগলো, আরে তোমরা সত্যটা না মানতে পারলে কেন রাজি হয়েছিলে? কি দরকার ছিল? আমি কি বলেছি তোমাদেরকে সত্যটা মানার জন্য? এইদিকে দেখা যায় বিক্রমবাবু ও খাবার খেতে বললে তখনই বাণী বলতে লাগলো, আপনি কেমন একটা মানুষ? একটা বয়স্ক মানুষ অসুস্থ হয়ে আছে আর আপনি খাবারের জন্য এমনটা করছেন? তখন বলতে লাগলো, শুনো, আমি এত দয়া দাক্ষিণ্য দেখাতে পারবো না, আমাকে খাবার দাও, আমার খিদে পেয়েছে। তখনই বাণী খাবারটা দিয়ে দেয়। এদিকে বাণী যখন খাবারটা দিয়ে দেয়, কুয়াশা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে খাবারের গন্ধগুলি শুঁকে বলতে লাগলো, আহ খাবারটা কি দারুণ হয়েছে, অনেকদিন পর্যন্ত এই ধরনের খাবার খায়নি। কিন্তু বিক্রমবাবু কিছুতেই কুয়াশাকে খাবারটা দিতে রাজি হয় না। তখন কুয়াশা বলতে লাগলো, স্যার আমাকে তো এখন বাড়ি যেতে হবে, আমি বাড়ি চলে যাচ্ছি। বিক্রমবাবু তখন বলতে লাগলো, ঠিক আছে বাড়ি চলে যাও। অন্যদিকে বাণী একটা প্ল্যান করতে থাকে। বাণী তখন অনুরুদ্রকে বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি, আমি একটা প্ল্যান করছি, সেই প্ল্যান অনুসারে কিন্তু আমাদেরকে এগোতে হবে। এইদিকে বিক্রমবাবু খাবারটা খেয়ে বলতে লাগলো, খুব দারুণ হয়েছে, ঘরে এক গ্লাস দুধ পাঠিয়ে দিও। আর তখনই সেই মুহূর্তে নয়নতারা দেবী বলতে লাগলো, আমাকে এবার আলাদা করে বিক্রমবাবুর সাথে কথা বলতে হবে। বিক্রমবাবু যখন ঘরে যায় তখন বিছানার উপর দেখতে পায় একটা টিকটিকি, আর সেটা দেখে বিক্রমবাবু লাফিয়ে উঠে। কিন্তু সেই টিকটিকিকে রেখেছিল বাণীর মেয়ে তানিয়া, কারণ বিক্রম ও যে টিকটিকিকে ভয় পায় তানিয়া সেটা শুনতে পেয়েছিল। আর তানিয়া তখন বলতে লাগলো, এই দাদুটাকে না এবার শিক্ষা দেব। তখনই বিক্রম বলতে লাগলো, কি ভেবেছ আমার বিছানায় রেখে দেবে টিকটিকি আর আমি ভয় পেয়ে যাব? সেটা হতে পারে না। আর তখন সেই মুহূর্তে চলে আসে নয়নতারা দেবী ঘরে। আর নয়নতারা দেবী আসলে বিক্রম তখন বলতে লাগলো, কি ব্যাপার, আপনি এই ঘরে কেন? নয়নতারা দেবী তখন বলতে লাগলো, আমি এসেছি এই কিছু কথা বলতে, আপনি না ভুল জায়গায় সমস্ত কথাগুলি বলে ফেলেছেন। তখন বিক্রমবাবু বলতে লাগলো, কি? তখনই বলতে লাগলো, হ্যাঁ আমি জানি আপনি রায়বাড়িটা হাতানোর জন্য যাদেরকে কাজে লাগিয়েছেন তারা কিন্তু কিচ্ছুটি করতে পারবে না। এ কথা বলতে বিক্রমবাবু তখন বলতে লাগলো, আপনি কি বুঝাতে চাইছেন? তখনই বলতে লাগলো, আপনি মৌলির সাথে যে ডিলটা করেছেন সেটা কিন্তু কোনোদিন সাকসেস হবে না, কারণ মৌলিকে এই বাড়িতে এই জায়গায় নিয়ে এসেছে একজন লোক। তখনই বলতে লাগলো, কে সেই? নয়নতারা দেবী তখন বলতে লাগলো, আমি নিয়ে এসেছি। আজকে মৌলির এই জায়গার কোনো ও স্থানে থাকতো না, আমার জন্য আজকে এই জায়গাতে এসেছে। আর তাই যদি ডিল করার হয় আমার সাথে ডিলটা করুন। কিন্তু বিক্রমবাবু হেসে তখন বলতে লাগলো, শুনুন, আমি এখন কারোর সাথে কোনো ডিল করব না। বিক্রমবাবু এত কাঁচা কাজ করে না। তবে একটা কথা বলে রাখি, যদি ডিল করার হয় কোনো দিন তাহলে আমি আপনার সাথে করব, এখন আমি কোনো ডিল করব না। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, ও মা, এই লোকটা তো দেখছি আরো অনেক ভয়ঙ্কর, কিছু একটা আমাকে করতে হবে। এইদিকে বাণী প্ল্যান করে
অনিরুদ্ধকে নিয়ে চলে যায় কুয়াশাদের বাড়িতে। অন্যদিকে দেখা যায় কুয়াশার পা টিপতে থাকে সেই বিদ্যুৎ। কুয়াশাকে জিজ্ঞাসা করতে থাকে সে কত টাকা দামে চাকরি করে আর তাকে একটা চাকরি পাইয়ে দেওয়ার জন্য। কুয়াশা তখন বলতে লাগলো, আমি বলে দেখবো, দেখা যাক। আর তখনই সেই মুহূর্তে বানি আর অনিরুদ্ধ চলে যায়। কুয়াশা তখন বলতে লাগলো, এই তোমাদেরকে কে এমন সাহস দিয়েছে আমার ঘরে আসার জন্য? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার ঘরে আসতে হবে, কারণ আমি হলাম বিক্রম বাবুর অ্যাসিস্ট্যান্ট। তখনই বানি বলতে লাগলো, শুনো, অ্যাসিস্ট্যান্ট না বেশি দিন থাকবে না। বিক্রমবাবু যে সমস্ত জাল পেপারগুলি বানিয়েছে সমস্তগুলি এখন আমাদের হাতে। এবার বিক্রমবাবু যদি জেলে যায় তোমাকে জেলে যেতে হবে, কারণ কারণ তুমি ওর সাথে সহযোগিতা করেছো। আর সহযোগিতা করলে কত বছরের জেল হয় তুমি তো জানো, এর আগেও কিন্তু তুমি জেল খেটেছো। তখন এই কথা শুনে কুয়াশা ভয় পেয়ে যায়। বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি এবার কিন্তু কাজ হয়ে গেছে। তখন অনিরুদ্ধ বলতে লাগলো, কি করবে তাহলে? তখনই বলতে লাগলো, আরে কুয়াশা এই খবরটা যখনই দেবে সে বিক্রমকে, আর বিক্রম তখনই ছুটে যাবে সেই ডকুমেন্টসগুলি দেখার জন্য, আর আমরা তখন সেই ডকুমেন্টসগুলি খুঁজে পেয়ে যাব। এদিকে বানিরা বাড়ি চলে আসে। অন্যদিকে পরের দিন সকালবেলা কুয়াশা আবার ওই বাড়িতে যায় আর সেখানে গিয়ে বিক্রমবাবুকে সমস্তটা বলে দেয়। বিক্রমবাবু তখন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, বানি এবার কি করবে? বানি তখন বলতে লাগলো, টুকটা তাহলে গিলেছে, এবার আমাদেরকে পিছন পিছন যেতে হবে। এইদিকে বিক্রম তার অফিসে ছুটে চলে যায় আর সেখানে গিয়ে সমস্ত ডকুমেন্টসগুলি যখন দেখতে থাকে তখন বানি আর অনিরুদ্ধ সেখানে চলে যায় পুলিশ নিয়ে। আর পুলিশ এসে তখন বিক্রমবাবুকে জেরা করতে শুরু করে। আর এদিকে বানি আর অনিরুদ্ধ ও অফিসের মধ্যে সমস্ত ডকুমেন্টসগুলি খুঁজতে থাকে। তখনই বারবার বাধা দেওয়ার চেষ্টা করে সেই বিক্রমবাবু আর বলতে লাগলো, অফিসার আপনি কিছু বলুন, এইভাবে বেঅন্যায়ভাবে আমার অফিসে কেউ কোনো কিছুতে হাত দিতে পারে না। কিন্তু অফিসার কোনো কথাই বলে না। তখন বলতে লাগলো, অফিসার আপনি কি ওদেরকে আটকাবেন না? কিছু বলবেন না? এভাবে ওরা কি শুরু করে দিয়েছে? এভাবে কারো পার্সোনাল জিনিসে কিন্তু হাত দিতে নেই। অফিসার কোনো কথা বলে না। এদিকে বানি বারবার অনুরুদ্রকে বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি আপনি ভালো করে খুঁজুন, আমাদেরকে খুঁজে বের করতেই হবে। এখানে লুকিয়ে রেখেছে সমস্ত ফাইলগুলি। এই বলে তন্ন তন্ন করে খুঁজতে থাকে অনিরুদ্ধ আর বানি। অন্যদিকে তখন বিক্রম ভয় পেতে থাকে। এদিকে দেখা যায় বানি আর অনিরুদ্ধ খুঁজতে খুঁজতে হঠাৎ করে সেই এই ডকুমেন্টসগুলি সবগুলি পেয়ে যায়। তখনই বানি পুলিশ অফিসারকে দেখিয়ে বলতে লাগলো, দেখুন দেখুন অফিসার, এইভাবে প্রতারণা করে আমাদের কাছ থেকে আমাদের বাড়িটা ছিনিয়ে নিয়েছে। তখনই বিক্রমবাবু বলতে লাগলো, মিথ্যে কথা, মিথ্যে কথা এইসব। কিন্তু বানিরা প্রমাণ দেখিয়ে দেয় আর পুলিশকে বলতে লাগলো, এক্ষুনি গ্রেপ্তার করুন, এক্ষুনি গ্রেপ্তার করুন। এইভাবে একটা পরিবারকে মিথ্যে প্রতারণা করে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য আপনারা ওনাকে গ্রেপ্তার করুন। পুলিশ অফিসার তখন বলতে লাগলো, আমাদের হাতে আর কোনো উপায় নেই, আমাদেরকে গ্রেপ্তার করতেই হবে। তখন বিক্রমবাবু বলতে লাগলো, বানি এই কাজটা তুমি ভালো করলে না। বানি তখন বলতে লাগলো, আমি বলেছিলাম না আমি আমার পরিবারকে রক্ষা করব, এমনকি রথযাত্রাটাও আমাদের বাড়ি থেকে বেরোবে। কি বিক্রমবাবু ভুলে গেলেন নাকি? তাই আমি আমার পরিবারটাকে আমি রক্ষা করেছি, এবার রথযাত্রাটাও আমাদের বাড়ি থেকেই হবে। বিক্রম তখন বলতে লাগলো, ভালো করলে না, এটা ভালো করলে না বানি, এর ফল তোমাকে ভুগতে হবে। বানি তখন বলতে লাগলো, যা হবার পরে দেখা যাবে, এখন এখন আপনারা ওনাকে নিয়ে যান এখান থেকে। বিক্রম তখন বলতে লাগলো, আমি এর শেষ দেখে ছাড়বো। বানি তখন বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জি বিক্রমবাবু কিন্তু